শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত রিপোর্ট 17 ডিসেম্বরের মধ্যে জমার নির্দেশ ট্রাইব্যুনালের। সাবেক মন্ত্রী, বিচারপতি, আমলা সহ 13 জন কারাগারে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হতে পারে 4 বছরের কম। জনগণ ও রাজনৈতিক দলগুলো চাইলে সংস্কার বাদ দিয়েই নির্বাচন, জানিয়েছেন ডক্টর ইউনূস। বিএনপি ক্ষমতায় এলে অভ্যুত্থানের শহীদদের নামে সড়ক হবে, বললেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত বিএনপির মির্জা ফখরুলের মন্তব্য। গাজীপুরে সড়ক অবরোধ করে 2 প্রতিষ্ঠানের শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষ, আগুন, যান চলাচল বন্ধ হয়ে যাত্রীদের দুর্ভোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই আগস্টের গণহত্যার আসামিদের বিরুদ্ধে 17 ডিসেম্বর তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে বিগত সরকারের গ্রেফতারকৃত 9 মন্ত্রী সহ 13 জনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় তাদের। অন্য মামলায় রিমান্ডে থাকায় হাজির করা হয়নি সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে। ট্রাইব্যুনালের সামনে এনে প্রথমে প্রিজন ভ্যান থেকে নামানো হয় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। এরপর সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, পরে একে একে নামানো হয় ফারুক খান, শাহজাহান খান, আনিসুল হক, কামাল মজুমদার, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ পলক, সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে। শুনানির শুরুতেই ট্রাইব্যুনালের প্রশ্ন, শেখ হাসিনা কোথায়? জবাবে চিফ প্রসিকিউটর জানান, যথাযথ প্রক্রিয়ায় তাকে ফেরানোর প্রচেষ্টা চলছে। ইন্টারপোলের কাজও চলমান। দাবি করা হয় শেখ হাসিনাই জুলাই আগস্ট গণহত্যার কেন্দ্রবিন্দু, 13 জন সহ বাকিরা সহযোগী। পরে ট্রাইব্যুনাল তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আসামিদের সঙ্গে আইনজীবী ও স্বজনের দেখা করার অনুমতিও দিয়েছে ট্রাইব্যুনাল। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29 ফাঁকে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটিই বলেন। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের সংস্কার কাজ, সরকারের মেয়াদ, নির্বাচন সহ বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, পুরো সরকার ব্যবস্থা সংস্কার হচ্ছে, এমনকি সংবিধানও সংস্কার হচ্ছে। তবে জনগণ, রাজনৈতিক দলগুলো সংস্কার বাদ দিয়ে নির্বাচন চাইলে তাই করা হবে। সরকারের মেয়াদ নিয়ে এক প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, সাধারণত নিয়মিত সরকারের মেয়াদ 5 বছর হয়। মানুষ সরকারের মেয়াদ আরও কম চায়। এটি 4 বছর করার চেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ আরও কম হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আইনি প্রক্রিয়া চলছে। দোষী সাব্যস্ত হলে হাসিনার প্রত্যাবর্তন চাওয়া হবে। আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর কম হওয়া উচিত। এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। যদি রাজনৈতিক দলগুলো চায় সংস্কারের প্রয়োজন নেই, নির্বাচনের প্রয়োজন, তাহলে সেটিই করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল ক্ষমতায় গেলে 24-এর গণ অভ্যুত্থানে শহীদের নামে সড়কের নামকরণ করা হবে। আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে আমরা বিএনপি পরিবার আয়োজিত 24-এর অভ্যুত্থানে পঙ্গুত্ব বরণকারী ও দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, পুলিশের গুলিতে যারা পা হারিয়ে হাঁটা চলার শক্তি হারিয়েছেন, তারা যাতে উন্নত চিকিৎসা নিয়ে আবার হাঁটতে পারেন, সেজন্য সবকিছু করবে বিএনপি। পরে অভ্যুত্থানে পঙ্গুত্ব বরণকারী ও দুস্থদের জন্য হুইল চেয়ার হস্তান্তর করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতীয় নির্বাচনে রোডম্যাপের ঘোষণা না থাকায় হতাশ হয়েছে বিএনপি, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে বলে মনে করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার নয়, তাদের কোনো ম্যান্ডেট নেই। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন দিতে দেরি করলে মানুষ সন্দেহ করবে। বিএনপি ক্ষমতায় আসুক না আসুক, নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি এই সরকারকে এখনো সমর্থন দিচ্ছে, কোনো বাধা দিচ্ছে না। সচিবালয়ে ফ্যাসিবাদের দোসরদের বসিয়ে সংস্কার করতে পারবে না বলেও মনে করেন তিনি। কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা ১০০ দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে। অনেকেই আশান্বিত হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। সংস্কার আমরা চাই না, শুধু আমরা শুরু করেছি, আমরাই সংস্কার অবশ্যই চাই এবং সংস্কার আমরা করব। আপনারা দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয়, সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেইভাবে এগিয়ে যান। বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, শুধু জুলাই অগাস্ট গণহত্যা নয়, ১৫ বছরে আওয়ামী লীগ যে হত্যা, গুম, অর্থ পাচার করেছে প্রতিটির বিচার করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবদুল্লার বাড়িতে যান তিনি। আবদুল্লার কবর জিয়ারত করেন তিনি। পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এ সময় পরিবারের যে কোনো এক সদস্যকে সরকারি চাকরি দেওয়ার অনুরোধ জানানো হয়। পরে সাংবাদিকদেরকে হাসান আরিফ বলেন, আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সহ তাদের দোসরদের বিচার শুরু হয়ে গেছে। বকেয়া বেতনের দাবিতে আজও সড়ক অবরোধ করিয়ে বিক্ষোভ করেছে গাজীপুর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। তাদের সাথে ডরিন গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরাও সড়কে নেমে আসলে সংঘর্ষ আগুনে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। অক্টোবরের বেতনের দাবিতে বেক্সিমকো এবং কারখানা খোলার দাবিতে ডরিন অ্যাপারেলসের শ্রমিকরা গাজীপুরের চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে। দুইটি প্রতিষ্ঠানের শ্রমিকদের বিক্ষোভের মধ্যে আশেপাশের আইরিশ, অকোটেক্স, তুরাক সহ প্রায় ৮ থেকে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। বেক্সিমকোর কারখানায় শ্রমিক বিক্ষোভের জেরে পানিশাইল এলাকায় শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। উত্তেজিত শ্রমিকরা জিরানি বাজারের পাশে অ্যামাজন নিটওয়্যার নামের একটি কারখানায় আগুন দেয়। চক্রবর্তী এলাকায় পুড়িয়ে দেওয়া হয় বিগ বস পোশাক কারখানার ৩টি গাড়ি। পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, সালমান এফ রহমানকে গ্রেফতারের পর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করছে না। এদিকে কিছুদিন বন্ধ থাকার পর আজ ডরিন কারখানাটি খোলার কথা থাকলেও তা খোলেনি। এতে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনী। পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্য দিবালোকে ওয়ালিফ হোসেন মানিক নামে যুবলীগের এক কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ৮:৩০টার দিকে এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, নিহত মানিক পাকশি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বর্তমানে যুবলীগের সক্রিয় কর্মী ছিল। ২০২৩ সালে ছাত্রলীগ কর্মী তাফসির আহমেদ মনা হত্যা মামলার আসামি ছিল মানিক। ওই মামলায় সম্প্রতি তার জামিন হয়। আজ ছিল আদালতে মামলাটির হাজিরার তারিখ। সেই উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হলে পথেই তার উপর গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ছাত্রলীগ কর্মী তাফসির আহমেদ মনা হত্যা মামলার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। নানা অনিয়মের মধ্যে চলছে কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। প্রশিক্ষণার্থীদের অভিযোগ, ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে প্রশিক্ষণ শেষ পর্যন্ত প্রতি বছর প্রায় ১.৫ লাখ শিক্ষার্থীর জন্য সরকারি বরাদ্দের টাকা সহ বিভিন্ন খাতে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন প্রতিষ্ঠান প্রধান ও তার সহযোগীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠান প্রধান। তার দাবি, ভাবমূর্তি নষ্ট করতেই বানোয়াট গল্প সাজিয়েছে কিছু অসাধু চক্র। কুষ্টিয়া থেকে হাসান আলীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টাকার হিসাব করলে হবে? এই ২০০০ টাকাতে তুমি ভর্তি হবা, এরপরে তোমাদের পরে তো আমি আর ওখানেও দেবো না, আবার লটারিতে চলে যাবো। ২০০৩ সালে কুষ্টিয়া শহরে ১.৭৬ একর জমির ওপর গড়ে তোলা হয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। কিন্তু ভালো নেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও
প্রশিক্ষণ ব্যুরোর উদ্যোগে প্রতিষ্ঠিত কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি চলছে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে। প্রশিক্ষণার্থীদের অভিযোগ, ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে প্রশিক্ষণ শেষ পর্যন্ত প্রতি বছর প্রায় 1.5 লাখ শিক্ষার্থীর জন্য সরকারি বরাদ্দের টাকা সহ বিভিন্ন খাতে বছরে প্রায় 9 কোটি টাকা আত্মসাৎ করেছেন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা। এতে চরম ক্ষুব্ধ ভুক্তভোগীরা। ট্রেনিং শেষে যে আমাদের স্টুডেন্টদের জন্য একটা সরকারি বাজেট আসে, অনেক সময় আমরা এই টাকাটা পাওয়া হয় না। মেসার করাই নিয়ে সেই বলে যে টাকাটা আসতে পারে, তোমাদের জানানো হবে। উপবৃত্তি এটা পরীক্ষা দিতে আমাদের হলো 1200 টাকা লাগে। সেই ক্ষেত্রে আমাদের হলো সরকার থেকে অর্ধেক বহন করে, আর অর্ধেক হলো ছাত্ররা বহন করে। সব অভিযোগ নাকচ করেছেন প্রতিষ্ঠান প্রধান। এদের যে ভর্তি ফর্ম, সেই ভর্তি ফর্ম এখান থেকে দেওয়া হয় না, তারা ডাউনলোড করে এই ফর্মগুলো নিয়ে নেয় এবং আমাদের প্রজেক্টের টাকা আসতে অনেক সময় একটু দেরি হয়, ওরা টাকাটা একটু দেরিতে পায়। এর বাইরে তো আর সুযোগ নাই, এখানে অনিয়ম করার কোনো সুযোগ নেই। তবে এই ভিডিওতে দেখা যায় ভিন্ন চিত্র। যে মন চায় সেই 2000 টাকা দিয়ে করবে, আর ওইখানে লটারিতে হবে এই যে 1টা 2টা মেয়ে 3টা মেয়ে এরকমই হবে, ভাগ্যে যার হয়। আর তোমাদের তো আমি ভাগ্যের বাইরে যে আমি বলছি যে 40টা মেয়ে নাও, এই 40টা মেয়েকে আমরা দেশ বিদেশে দেবো, দেখি কি হয়। প্রয়োজন হলে আমি ডিজির সাথে করাবো যে স্যার আমার একটা কোর্স চালু করছি, আমি এই জন্য লটারি বাদ দিয়ে এই সিস্টেমটা করছি। রিস্ক তো আমার মাথায় নিলাম, তো তোমাদের এত টাকার চিন্তা করো, টাকা ইনকাম করবো না জীবনে? টাকা খরচ করতে না জানলে ইনকাম করা যায়? এখান থেকে প্রশিক্ষিত দক্ষ জনবল বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে, রাখছে রেমিটেন্স পাঠাতে উল্লেখযোগ্য অবদান। প্রতিষ্ঠানটির অনিয়ম দুর্নীতি দূর করে ভোগান্তিমুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফায়ার সার্ভিসের 4 ঘন্টার চেষ্টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে টিস্যু পেপার কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভোর 5:15টার দিকে উপজেলার ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের ভেতর টিস্যু ফ্যাক্টরির গোডাউনে এই আগুন লাগে। শ্রমিকরা জানায়, ভোরে কারখানার টিস্যু উৎপাদনকারী এই পেপার অ্যান্ড পাল্প কারখানাটির 4 তলা বিশিষ্ট গোডাউনে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শ্রমিক কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করলেও কারখানাটিতে বিপুল পরিমাণে কাঁচামাল, পেপার ও প্রস্তুত করা টিস্যু থাকায় আগুনের শিখা বেড়ে যায়। পরে একে একে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট ছুটে আসে। মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 4 ঘন্টার চেষ্টায় সকাল 9টার পর যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানান ঢাকা ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেউদ্দিন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলনকে ঘিরে 2 গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অর্ধশত। উপজেলা সদরের মুসা মার্কেটের সামনে দুপুরে 2 গ্রুপের সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী 20 নভেম্বর উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে পলাশ গ্রুপের লোকজন স্থানীয় মুসা মার্কেটের সামনে জড়ো হয়। একই সময় বিপরীত দিক থেকে খালিক গ্রুপের লোকজন মিছিল নিয়ে আসলে 2 পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ সহ উভয় পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়। তাদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম। ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি। ধর্ষণ ও হত্যা মামলায় বরিশালে 2 জনের মৃত্যুদণ্ড এবং নাটোরে ছাত্রী ধর্ষণের দায়ে প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বরিশালে 2022 সালে ধর্ষণ ও হত্যার ঘটনায় 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আদালতের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম, বাদী ও সরকার পক্ষের আইনজীবীরা জানান, 2022 সালের 12 জানুয়ারি বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নিজ বাড়িতে এক নারীকে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়। পরে লাশ সন্ধ্যা নদীতে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাবুগঞ্জ থানায় 2 জনকে আসামি করে মামলা করেন। এদিকে নাটোরে ছাত্রী ধর্ষণের দায়ে প্রাইভেট শিক্ষক হযরত আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মামলার বিবরণে জানা যায়, 2018 সালের 8 জুলাই বাগরুম ব্র্যাক শিশু নিকেতনের 5ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করে ওই শিশু নিকেতনের শিক্ষিকা সুফিয়া বেগমের স্বামী হযরত আলী। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কুমিল্লার নিমসার পাইকারি বাজারে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। দাম বেশি রাখা সহ বিভিন্ন অনিয়মের কারণে 3টি প্রতিষ্ঠানকে 32,000 টাকা জরিমানা করা হয়। ঠাকুরগাঁওয়ের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি পালন করে।
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসমাবেশ করেছে জেলা বিএনপি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সর্দার আমানুল্লাহ বাবলা। গাজীপুরে অবৈধভাবে জমির নামজারি দেওয়ার অভিযোগে টঙ্গী সার্কেলের সরকারি ভূমি কমিশনার ও কাশিমপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী ৪৮টি পরিবারের সদস্যরা। দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি শেষে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন তারা। লালমনিরহাটের রেলওয়ে জমিতে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। সকালে এই অভিযান পরিচালনা করে রেলওয়ে কর্তৃপক্ষ। সন্ত্রাস ও মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে সাভারে। পৌরসভার নয়াবাড়ি এলাকায় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম। পাবনার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলার ৫০০ মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। খাগড়াছড়ি জেলা যুবদলের সাংগঠনিক সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া। খুলনার কয়রায় জলবায়ু পরিবর্তনজনিত অভ্যন্তরীণ অভিবাসন নিয়ে গোলটেবিল বৈঠক হয়েছে। উপজেলার কনফারেন্স রুমে এই বৈঠকের আয়োজন করে কারিতাস। এদিকে ময়মনসিংহের নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু ন্যায় বিচার বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন হয়েছে। অন্যদিকে জলবায়ু ন্যায় বিচারের দাবিতে পদযাত্রা হয়েছে সাতক্ষীরায়। পদযাত্রাটি সাতক্ষীরার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। ছাত্র জনতার আন্দোলনে আহতদের ঘটনায় নিরীহদের আসামি করে মামলা করার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে রংপুরে। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা তদন্ত রিপোর্ট ১৭ ডিসেম্বরের মধ্যে জমার নির্দেশ ট্রাইব্যুনালের। সাবেক মন্ত্রী, বিচারপতি, আমলাসহ ১৩ জন কারাগারে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হতে পারে ৪ বছরের কম। জনগণ ও রাজনৈতিক দলগুলো চাইলে সংস্কার বাদ দিয়ে নির্বাচন, জানিয়েছেন ডক্টর ইউনূস। বিএনপি ক্ষমতায় এলে অভ্যুত্থানের শহীদদের নামে সড়ক হবে, বললেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত বিএনপির মির্জা ফখরুলের মন্তব্য। গাজীপুরে সড়ক অবরোধ করে ২ প্রতিষ্ঠানের শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষ, আগুন, যান চলাচল বন্ধ হয়ে যাত্রীদের দুর্ভোগ। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৭:৩০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।